Assalamu alaikum to everyone. Good evening. I hope all of you are quite well by the grace of the Almighty, and I am also well. Now I am going to start my class, so everyone be attentive and enjoy the class. Today in my class, I will discuss in front of you causative verbs, semi-modal auxiliary verbs, presentation, and some important spoken rules in front of you. একটা বিষয় আমরা কজেটিভ ভার্বটা যখন শিখতে যাই তখন দেখা যায় যে আমরা কজেটিভ ভার্ব এবং সিম্পল সাধারণ যে ভার্ব এই ভার্বগুলা কিন্তু এলোমেলো করে ফেলি। আমরা এগুলো বুঝতে পারি না। আমি যদি কাউকে বলি যে আমি কাজটি করি, তখন আমরা এই বাক্যটা সবাই বলতে পারি আই ডু দা ওয়ার্ক। যদি বলা হয় আমি কাজটি করতে পারি, তখন বলবো আই ক্যান ডু দা ওয়ার্ক। তখন কি বলবো? আই ক্যান ডু দা ওয়ার্ক। কিন্তু আমি যখন বলবো আমি যখন এটা বলবো যে আমি কাজটি করি, আই ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতে পারি, আই ক্যান ডু দা ওয়ার্ক, আর আমি কাজটি করাই, দেখেন নিজে করা আর অন্যকে দিয়ে করানো, আমি অঙ্কটি করি আর আমি তাকে দিয়ে অঙ্কটি করাই, এই দুইটার ভিতরে কিন্তু অনেক পার্থক্য। এই জন্য দেখেন একবার এক শিক্ষার্থীকে, কোনো একটা স্কুলের একজন স্টুডেন্টকে এটা বলা হয়েছিল যে, জিজ্ঞাসা করা হয়েছিল আমি তোমাকে খাওয়াই, আমি খাই, আর তাকে বলা হয়েছিল যে আমি তোমাকে খাওয়াই। বাক্যটা কেমন ছিল? আমি তোমাকে খাওয়াই। তো সে ইংরেজি অনুবাদটা করেছিল আই ইট ইউ। সে কি বলেছিল দেখেন? সে বলেছিল আই ইট ইউ, যার অর্থ আমি তোমাকে খাই। তো একটা মানুষ কি আরেকটা মানুষকে খেতে পারে? এটা তো তাহলে একটা, মানে কথাটার অর্থ কোথায় গিয়ে দাঁড়ালো? আমি তোমাকে খাই। আগের বাক্যে দেখা যাচ্ছে খাওয়ার কাজটা সাবজেক্ট নিজে করে, যেমন আই ইট, কিন্তু এখানে সাবজেক্ট নিজে করবে না, বলা হচ্ছে আমি তোমাকে খাওয়াই। তাই এক্ষেত্রে ইট দিলে সাবজেক্টের কাজ করা হয়। আমি তোমাকে খাই, সাবজেক্ট তাকে খেয়ে ফেলছে। ওই শিক্ষার্থী ভার্ব নিয়ে ভুল করার একটাই কারণ, পজিটিভ ভার্ব সম্পর্কে সে চিনতে পারে নাই। পজিটিভ ভার্বটা কিন্তু সে ভালোভাবে বুঝতে পারে নাই। পজিটিভ ভার্বের বাংলা অর্থ হচ্ছে প্রযোজক ক্রিয়া। নিজে কাজ না করে, সাবজেক্ট নিজে কাজ না করে যখন অবজেক্ট বা অন্য কাউকে দিয়ে কাজটি করায়, তখন তাকে কোয়াজেটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া বলে। যেমন বিভিন্ন সিনেমায় দেখবেন প্রযোজক রয়েছেন। বাংলাদেশ এবং ভারতের যে কোনো সিনেমা করতে গেলে, একটা মুভি বানাতে গেলে প্রযোজক লাগে। প্রযোজক নিজে কিন্তু অভিনয় করে না। প্রযোজক অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস সে কিন্তু হায়ার করে নিয়ে আসে, তাদেরকে দিয়ে অভিনয় করায়। সে হচ্ছে পরিচালক, ডিরেক্টর। আর অভিনেতা এবং অভিনেত্রী তারা কিন্তু অভিনয়গুলো করে ওই মুভিটা করে দেয়। তো এখানে নিজে করা আর কাজগুলা অন্য কাউকে করানো। যে ভার্বের মাধ্যমে, আমরা এইটা দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবো, বলা হচ্ছে যে ভার্বের মাধ্যমে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কাজ করিয়ে নেয়, সেটাই হচ্ছে কোয়াজেটিভ ভার্ব। একে বাংলায় প্রযোজক ক্রিয়া বলা হয়। একে বাংলায় কি ক্রিয়া বলা হয়? প্রযোজক ক্রিয়া। বাংলা ব্যাকরণের জন্যও এই ক্রিয়া জানা জরুরি। পজিটিভ ভার্ব হচ্ছে দুই প্রকার, বাংলা ব্যাকরণেও কিন্তু প্রযোজক ক্রিয়া রয়েছে। কেমন দেখেন, মা আকাশের চাঁদটি দেখে, এখানে দেখার কাজটা মা করছে। কিন্তু আমি যদি এটা বলি মা শিশুকে চাঁদ দেখায়, কি বললাম? মা শিশুকে চাঁদ দেখায়, তখন কিন্তু মা নিজে চাঁদের দিকে তাকাচ্ছে না, মা শিশুকে দেখাচ্ছে যে আকাশে দেখো চাঁদ উঠেছে। বলা হচ্ছে আমি কাজটি করি, আমি তাকে দিয়ে কাজটি করাই, আমি আমার বাড়িটিতে রং করালাম। আমি কাজগুলা কিন্তু নিজে করছি না। ফর দিস রিজন কোয়াজেটিভ ভার্ব হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কোয়াজেটিভ ইন রিয়েল মুড, আরেকটা হচ্ছে কোয়াজেটিভ ইন অ্যাসিস্ট্যান্ট মুড। রিয়েল মুড কোনগুলা? যেগুলো সরাসরি কোয়াজেটিভ ভার্বে থাকে। যেমন সি মানে হচ্ছে দেখা, আর কাউকে দেখানো, এটা কি হবে? সি মানে হচ্ছে দেখা, আর কাউকে দেখানো এটা হবে শো। ইট মানে খাওয়া, কাউকে খাওয়ানো এটা হবে ফিড। ফিড মানে হচ্ছে খাওয়ানো। তো এটা হচ্ছে কোয়াজেটিভ ইন রিয়েল মুড।
কিন্তু যেখানে কজেটিভ থাকে না কিছু কিছু বাক্যে, যেমন আমি তাকে দিয়ে কাজটি করাই, যেমন ইট মানে খাওয়া, ফিড মানে খাওয়ানো, ডু মানে করা, এই ডু ভার্বের রিয়েল কোনো কজেটিভ ফর্ম হয় না। এগুলাকে মেক, হ্যাভ, লেট, কজ, হেল্প, গেট এইগুলা দিয়ে কজেটিভ করতে হয়। তো সেই কজেটিভ ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা কজেটিভ ইন রিয়েল মুড আর একটা কজেটিভ ইন অ্যাসিস্ট্যান্ট মুড। কজেটিভ ভার্ব ভালোভাবে না পারলে তখন এই বাক্যটা আমরা পারবো না। আমি তোমাকে খাওয়াই, কিন্তু কোনো এক স্টুডেন্ট বলেছিল আই ইট ইউ। তো দেখেন সে জানে যে ইট মানে খাওয়া, তো সে কি লিখেছে, আই ইট ইউ, আমি তোমাকে খাই। তো আমি তোমাকে খাই আর আমি তোমাকে খাওয়াই, বাক্য দুইটার ভিতরে অনেক পার্থক্য। তো এই কজেটিভ ভার্ব সম্পর্কে আমরা একটু দেখব যে কজেটিভ ভার্বটা কিভাবে বাক্যে ব্যবহৃত হয়। আমরা এমন অনেক কথা রয়েছে, অনেক শব্দ রয়েছে যেগুলো আমরা কজেটিভ ছাড়া করতে পারি না। কজেটিভ ছাড়া, প্রযোজক ছাড়া সেগুলো হবেই না। সবাই কি শুনতে পারছেন আমাকে? প্লিজ লেট মি নো দ্যাট। ওয়ালাইকুম সালাম। ওকে, ক্লাসটা করতে থাকেন, কথা হবে। তো এই যে কথা বলা হচ্ছে কোয়াজিটিভ ইন রিয়েল মুড আর একটা হচ্ছে কোয়াজিটিভ ইন অ্যাসিস্ট্যান্ট মুড, অর্থাৎ কিছু ভার্বের কোয়াজিটিভ ফর্ম আছে। এই জায়গাটা মনে রাখবেন, এই সেন্টেন্সটা কি বলা হচ্ছে, কিছু ভার্বের ডিরেক্ট কোয়াজিটিভ আছে। ওই যে বললাম, ইট মানে খাওয়া, ফেড মানে খাওয়ানো। হুম, যেমন লার্ন মানে হচ্ছে শেখা, যেমন আমি আপনাদের শেখাচ্ছি, তাই না? এখানে লার্ন মানে হচ্ছে শেখা, নিজে নিজে শেখা। এই ভার্বের কোয়াজিটিভ ফর্ম হচ্ছে টিচ, আপনারা হচ্ছে লার্নার আর আমি হচ্ছে টিচ থেকে টিচার। তো এখানে আই লার্ন ইংলিশ, দেখেন কি বলছে, আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। আর আমি ইংরেজি শেখাই, তখন এটা কি হবে বলেন তো, আই লার্ন ইংলিশ। আর আমি ইংরেজি শেখাই, আই টিচ ইংলিশ। আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। আমি ইংরেজি শেখাই, আমি ইংরেজি কি করি, আমি ইংরেজি শেখাই, আই টিচ ইংলিশ। আবার পৃথিবীতে শত শত ভার্ব আছে যার কোনো পজিটিভ ফর্ম নেই। সেই ভার্বগুলোকে ব্যবহারের জন্য আমরা অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট মানে কি, সহকারী, সাহায্যকারী। দেখবেন স্কুলে প্রধান শিক্ষক থাকে আর সহকারী শিক্ষক, এনাদেরকে বলা হয় অ্যাসিস্ট্যান্ট টিচার। অনেক সময় দেখবেন বিভিন্ন শিল্পপতি বা মিনিস্টার বা অনেকের কিন্তু অ্যাসিস্ট্যান্ট থাকে। অ্যাসিস্ট্যান্ট মানে কি, সহযোগী বা সহকারী। তো কিছু ভার্বের অ্যাসিস্ট্যান্ট এর সাহায্যে আমাদের কোয়াজিটিভ করতে হয়। সেই কোন কোন শব্দগুলোর মাধ্যমে আমরা অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে কোয়াজিটিভ করব, সেই শব্দগুলো হচ্ছে মেক, গেট, হ্যাভ, লেট, হেল্প। এই পাঁচটি মনে রাখবেন, যেখানে ডিরেক্ট কোনো কোয়াজিটিভ থাকে না। দেখেন এই যে উপরের বাক্যটা একটু লক্ষ্য করি আমরা, লার্ন মানে হচ্ছে শেখা আর টিচ মানে হচ্ছে শেখানো। তো যদি বলা হয় আমি তাকে দিয়ে অঙ্কটি করাই, এখানে ডু ভার্বের এই লার্ন আর টিস এরকম কোনো ডিরেক্ট পজিটিভ হয় না, সরাসরি কোনো পজিটিভ হয় না। এইগুলাকে কি করতে হবে, মেক, গেট, হ্যাভ, লেট, হেল্প। কি বলা হচ্ছে, মেক, গেট, হ্যাভ, লেট, হেল্প, এইগুলা দ্বারা পজিটিভ করা হচ্ছে। এইগুলা দ্বারা কি করা হচ্ছে, পজিটিভ করা হয়। যেমন দেখেন, আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে কোনো বিষয় বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড মানে কোনো বিষয় বুঝতে পারা। আবার অন্যকে বোঝানো, যেমন আমি এখন আপনাদেরকে বুঝাচ্ছি, যারা পজিটিভ ভার্বটা বোঝে না তাদেরকে আমি পজিটিভ ভার্বটা বুঝাচ্ছি। আমি তোমাকে বুঝাই, আমি তাকে বুঝাই, এখানে মেক আন্ডারস্ট্যান্ড ব্যবহার করতে হবে। কি করতে হবে বলেন, মেক আন্ডারস্ট্যান্ড। আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস ম্যাটার, আমি তোমাকে এই বিষয়টি বুঝাই বা বুঝাবো। আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস ম্যাটার, এই বিষয়টা তোমাকে আমি বুঝাবো। কতকগুলো ভার্বের পজিটিভ ফর্ম নিচেই দেওয়া হলো। দেখেন কিছু ভার্বের পজিটিভ ফর্ম আমি নিচেই দিয়ে দিচ্ছি, যেমন ইট মানে হচ্ছে খাওয়া, এগুলো কিন্তু রিয়েল পজিটিভ, এগুলোকে কখনো মেক, হ্যাভ, লেট, কজ এইগুলো দেওয়ার প্রয়োজন পড়ে না। যেমন ইট মানে খাওয়া, ফিড মানে হচ্ছে খাওয়ানো, এফ ডাবল ই ডি। লার্ন মানে হচ্ছে শেখা, টিচ মানে হচ্ছে শেখানো, নো মানে হচ্ছে জানা, ইনফর্ম মানে হচ্ছে জানানো, রেইজ মানে ওঠা, আর ওঠানো হচ্ছে, রাইজ মানে ওঠা, আবার রেইজ মানে ওঠানো। টিচার বলে না তোমাদের হাতগুলা উঠাও তো, বা কে কে এই প্রশ্নের উত্তর পারো, কে কে আজকে পড়া করে আসনি একটু উঠে দাঁড়াও বা হাতটা উঠাও, রেইজ। আর এটা হবে রাইজ। হ্যাঁ, সূর্য ওঠে, সূর্য পশ্চিম, সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য কি করে, পূর্ব দিকে ওঠে। দা সান রাইজ, আর আই এস ই, উচ্চারণটা দেখবেন রাইজ। হুম, আর যদি বলা হয় হাতটা উঠাও তো, তোমার হাতটি উঠাও প্লিজ, রেইজ ইওর হ্যান্ড। দেখেছেন?
খুব সূক্ষ্মভাবে বিষয়টা বুঝতে হবে। রাইজ মানে ওঠা, দা সান রাইজ ওর সঙ্গে এস যুক্ত হবে, রাইজেস সূর্য ওঠে, ইন দা ইস্ট। আর যদি বলি তোমাদের হাতগুলা তোলো বা হাতগুলা উঠাও, রেইজ ইওর হ্যান্ড, একটা রাইজ আর একটা হচ্ছে রেইজ। দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে এমন অনেক ছোট ছোট বিষয় রয়েছে যেগুলো না জানলে আমরা কিন্তু কথা বলতে পারবো না, আমরা পারফেক্টলি লিখতে পারবো না। আমি যদি একটা শব্দ লিখি কিউ ইউ আই ই টি, কি লিখলাম? কোয়াইট। আবার আরেকটা শব্দ লিখলাম কিউ ইউ আই টি ই, আমি দুইটা ওয়ার্ড লিখেছি। দেখেন সিমিলার সাউন্ডিং ওয়ার্ড বলে, খুব ভালোভাবে বিষয়টা খেয়াল করব আমরা। বলা হচ্ছে কোয়াইট, কিউ ইউ আই ই টি, আরেকটা লিখেছি কিউ ইউ আই টি ই, দুইটাই কিন্তু কোয়াইট। তো কোন কোয়াইটের অর্থ কি আমরা কি একটু জানি? কিউ ইউ আই ই টি আর কিউ ইউ আই টি ই, এই দুইটার কোনটার কোন রকম মিনিং হয় কে বলতে পারবেন? হু ক্যান ডু ইট? বলেন তো, এই যে কোয়াইট আর কোয়াইটের অর্থ কি? বলেন। ইয়েস। একজন বলেছে তুলে নেওয়া, কোয়াইট অর্থ প্রথমটার অর্থ তুলে নেওয়া, আরেকজন বলেছে কোয়াইট অর্থ শান্ত। হ্যাঁ দেখেন আমরা অনেকেই এই জায়গাটা ভুল করি, তাই না? এবং এখানে বানানটা প্রায় একই, একটা হচ্ছে শেষে টি রয়েছে, আরেকটা হচ্ছে শেষে টি এর পরে ই চলে গেছে, শুধু ইটা পরিবর্তন হচ্ছে, ই এবং টি। কিউ ইউ আই এই পর্যন্ত তিনটা ওয়ার্ডই কিন্তু ঠিক আছে, কিন্তু এই সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস গুলো আমাদেরকে খুব সতর্কতার সাথে শিখতে হয়। কেন জানেন? আমি এখানে আরো একটা ওয়ার্ড যদি আপনাদের লিখে দেখাই, এস এইচ আই পি, আরেকটা লিখলাম হচ্ছে এস এইচ ডাবল ই পি, এই দুইটার উচ্চারণে কিন্তু শিপ, দুইটার উচ্চারণে কি হবে বলেন তো? শিপ। খুব ভালোভাবে আমরা লক্ষ্য করব। তো এই প্রথমটা বলি, যেটা আমি লিখেছি কোয়াইট, কিউ ইউ আই ই টি, এই প্রথম যে কোয়াইটটা রয়েছে, এই কোয়াইটের অর্থ হচ্ছে, এই কোয়াইটটার অর্থ হচ্ছে শান্ত। মনে রাখবেন যেখানে টি এর আগে ই বসবে, যেখানে প্রথমে ই বসবে কিউ ইউ আই ই টি, এই কোয়াইট মানে হচ্ছে শান্ত। এই কোয়াইট মানে তুলে নেওয়া, এটা হবে না, এটা ভুল বলেছেন। কোয়াইট মানে হচ্ছে শান্ত। আবার দ্বিতীয় যে কোয়াইটটা বলেছি কিউ ইউ আই টিই, কিউ ইউ আই টিই, ওকে। তো এই যে দ্বিতীয় যে কোয়াইটটা লিখেছি কিউ ইউ আই টিই, এই কোয়াইট শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণ। তো কোথায় শান্ত আর কোথায় সম্পূর্ণ, এটা কি এক হলো কখনো বলেন তো? সে একজন শান্ত ছেলে বা সে সম্পূর্ণ শান্ত, হি ইজ কোয়াইট ওয়েল, হি ইজ কোয়াইট ওয়েল, তখন আপনাকে কিউ ইউ আই ই টি এই কোয়াইট বানানটা ব্যবহার করতে হবে। আর যদি বলা হয় নদীটা বা সাগরটা সম্পূর্ণ শান্ত, হুম, তখন কি হবে? দা ওশান ইজ কোয়াইট ওয়েল, তখন কোয়াইট বানানটা লিখতে হবে কিউ ইউ আই টি ই, কোয়াইট মানে সম্পূর্ণ। আই এম কোয়াইট ওয়েল, আমি সম্পূর্ণ ভালো আছি। আর এইটা বলা যায় দা বেবি ইজ ভেরি কোয়াইট, বাচ্চাটা বা বেবিটি খুব শান্ত। তো মানে মনে রাখবেন কিউ ইউ আই ই টি আর কিউ ইউ আই টি ই, এরকম অনেক শব্দ রয়েছে, অনেক। এইভাবে এই জন্য বলা হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুব সতর্কতার সাথে শিখতে হয়। বাংলা বানানেও কিন্তু এমন রয়েছে দেখবেন, সম উচ্চারিত শব্দ, কয়রস্যু ল আর কয় দীর্ঘ ল, কুল, হুম, জাতি, অন্তর্জয়াকার তয়রস্যি, আবার বুর্গিজয়াকার তয়রস্যি, আমরা পড়েছি না 9-10 বোর্ড প্রকাশিত যে বাংলা ব্যাকরণ বইটা রয়েছে, সেখানে দেখবেন এইগুলা খুব ভালোভাবে দেওয়া ছিল। যাই হোক, তো পরে একটা লিখেছি শিপ, এস এইচ আই পি, আরেকটা লিখেছি এস এইচ ডাবল ইপি। মনে রাখবেন এস এইচ আই পি, এটার উচ্চারণ একটু দ্রুত বলতে হবে, শিপ, শিপ। শিপ মানে হচ্ছে জাহাজ, শিপ মানে কি হবে? জাহাজ। আবার এস এইচ ডাবল ইপি, এই শিপ, এটা উচ্চারণ একটু দীর্ঘ, যেহেতু এখানে ডাবল ই রয়েছে, এই জন্য এখানে বলতে হবে শিপ, তালব্যস্বয় দীর্ঘি প, শিপ, শিপ, একটু দীর্ঘ সময় ধরে বলতে হবে শিপ, শিপ মানে হচ্ছে ভেড়া। মনে রাখবেন। তো এইভাবে এখানে দেখাচ্ছে যে রাইজ মানে হচ্ছে ওঠা, আর রেইজ মানে হচ্ছে ওঠানো। হুম, প্রায় সমচ্চারিত শব্দ, বানান আলাদা, এদের অর্থও কিন্তু আলাদা। আচ্ছা, সি মানে দেখা, শো মানে দেখানো, রিমেম্বার মানে মনে করা, আর রিমাইন্ড মানে মনে করিয়ে দেওয়া। তো এই যে ডিরেক্ট কোয়াজিটিভ যেখানে থাকে, যদি বলা হয় আমি খাই, আমি ভাত খাই, আই ইট রাইস, আমি তোমাকে ভাত খাওয়াই, আই ফেড ইউ রাইস,
আমি তাকে খাওয়াই, আই ফেড হিম। মা তার শিশুকে খাওয়ায়, মাদার ফিডস হার বেবি। মাদার ফিডস হার বেবি, মা তার শিশুকে খাওয়ায়। এখানে মা নিজে খায় না। যদি বলে মাদার ইটস হার বেবি, ওই যে প্রথমে যে উদাহরণটা দেখিয়ে আসলাম, এক স্টুডেন্টকে জিজ্ঞাসা করা হয়েছিল আমি তোমাকে খাওয়াই, সে লিখেছিল আই ইট ইউ, অর্থাৎ আমি তোমাকে খাই। মাদার ইটস হার বেবি, এটার অর্থ তো অনেক খারাপ, খুবই খারাপ, মা তার শিশুকে খায়, তাই না? এই জন্য বলি কোয়াজেটিভ ভার্বটা, যারা নতুন রয়েছেন, বিভিন্ন জায়গা থেকে ক্লাস করছেন, প্রবাসী থেকে ক্লাস করছেন, এই কোয়াজেটিভ ভার্বের ব্যবহারটা ভালো করে না জানলে স্পোকেন ইংলিশে গিয়ে আমরা পারবো না, আমরা লিখতে পারবো না সঠিকভাবে। তো বলা হচ্ছে যেখানে কোয়াজেটিভ ভার্ব না থাকে সেখানে আমরা এইগুলা দিয়ে কোয়াজেটিভ করব। মেক, হ্যাভ, গেট, লেট, হেল্প। হ্যাঁ, মেক, হ্যাভ, গেট, লেট, হেল্প, পাঁচটা ভার্ব মনে রাখবেন। মেক, হ্যাভ, লেট, গেট, লেট, হেল্প। এইভাবে বারবার বলতে হবে। মেক, হ্যাভ, গেট, লেট, হেল্প। গেট, লেট একসঙ্গে বলবেন, তাহলে দ্রুত মনে থাকবে। মেক, হ্যাভ, গেট, লেট, হেল্প। মেকের ব্যবহারটা একটু আমরা দেখি। অবজেক্টকে দিয়ে জোর করিয়ে কোনো কাজ সম্পন্ন করা বোঝাতে মেকের ব্যবহার করা হয়। অবজেক্ট বা কর্তা কাজটি করতে চাচ্ছে না, কিন্তু আমি তাকে দিয়ে জোর করিয়ে কাজটি করিয়ে নিচ্ছি, এটাকে বলা হয় মেকের ব্যবহার। যেমন দেখেন, আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিলাম, আমি রহিমকে দিয়ে আমার বাড়িতে রং করিয়ে নিলাম। রহিম চাচ্ছে না করতে, কিছুটা সে অনিচ্ছুক, কিন্তু আমি তাকে দিয়ে কাজটা করাচ্ছি। অবজেক্টকে দিয়ে জোর করিয়ে কোনো কাজ সম্পন্ন করার ক্ষেত্রে মেক ব্যবহার করা হয়। আমি আপনাদের কাছে প্রশ্ন করব যে কখন মেক ব্যবহার করা হয়, কখন লেট ব্যবহার করা হয়, কখন হেল্প ব্যবহার করা হয়। এগুলা কিন্তু বলতে হবে। শুনতে পারছেন নাসরিন খানম, লিপিকা? কি বোঝা যায়? কিছু বুঝতে পারছেন নাকি মাথার উপর দিয়ে যায়? এটা খুব সহজ জিনিস, এখানে কঠিন কোনো কথা আমি কিন্তু বলছি না। এটা টেন্স রিলেটেডও না বেশি একটা, মনে রাখবেন। আচ্ছা, তারপর হ্যাঁ, না শুনতে পারলে, স্ক্রিন না দেখতে পারলে আমাকে সঙ্গে সঙ্গে একটু ইনফর্ম করবেন। তো কি বললাম দেখেন, বলা হচ্ছে আই মেড হিম ডু দ্য ওয়ার্ক। এখানে মেড কেন হলো? যেহেতু বাক্যটা রয়েছে হচ্ছে অতীতকালে, এই জন্য এখানে মেক না করে আমি মেড করেছি, আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিলাম। আই মেড হিম ডু দ্য ওয়ার্ক। তারপর দেখেন, শিক্ষক ছাত্রদের দিয়ে লিখিয়ে নেয়। শিক্ষক ছাত্রদের দিয়ে লিখিয়ে নেয়। দ্য টিচার মেক্স স্টুডেন্টস রাইট। এখানে দ্য টিচার হচ্ছে থার্ড পারসন, এই জন্য এখানে বেস। দ্য টিচার মেক্স স্টুডেন্টস রাইট। দেখেন, এই রাইট ভার্বের ডিরেক্ট কোনো কোয়াজেটিভ হয় না, রিয়েল কোনো কোয়াজেটিভ হয় না, এই জন্য এখানে আমাকে মেক ব্যবহার করতে হয়েছে। অর্থাৎ মনে রাখবেন, সাবজেক্ট প্লাস মেক স্ট্রাকচারটা কি হয় বলেন? সাবজেক্ট প্লাস মেক প্লাস পার্সন অথবা থিং প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আই মেড হিম ডু দা ওয়ার্ক, আইটা সাবজেক্ট, তারপর মেক, যেহেতু পাস্ট টেন্স এখানে মেকের পাস্ট মেড হলো, তারপর পার্সন বসেছে হিম, ভার্বের বেস ফর্ম বসেছে ডু, আর তারপর এক্সটেনশন বা অবজেক্ট বসেছে দা ওয়ার্ক। আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিলাম, আমি তাকে দিয়ে অঙ্কটি করিয়ে নিলাম, আমি তাকে দিয়ে আমার চুল কাটালাম, এগুলো এখানে মেক ব্যবহার করে পজিটিভ করতে হবে। এইবার দেখব গেটের ব্যবহার। কিসের ব্যবহার দেখব বলেন? গেটের ব্যবহার। একটু কম জোর প্রয়োগ করে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া বোঝাতে গেটের ব্যবহার করতে হবে। কিসের ব্যবহার করতে হবে? গেটের ব্যবহার। একটু কম জোর প্রয়োগ, তাকে বলা মাত্রই সে কাজটা করে। যখন গেট যখন অ্যাসিস্ট্যান্ট কোয়াজিটিভ হিসাবে বসবে, তখন দুটো স্ট্রাকচার হয়ে থাকে। যদি অবজেক্টের স্থানে ব্যক্তি থাকে তাহলে এরপর টু প্লাস ভি1 বসবে, এবং যদি বস্তু থাকে তাহলে, যদি বস্তু থাকে তাহলে শুধু ভি3 বসবে। যেমন দেখেন, গেট গেট প্লাস পার্সন প্লাস ইনফিনিটিভ টু যুক্ত ভার্ব হবে, আর গেট প্লাস থিং প্লাস পাস্ট পার্টিসিপল হবে ভি3। ভি3টাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। আমাদের কি এটা মনে আছে? হুম, এগুলা কে কে মুখস্থ করেছেন বলেন তো? আমি অনেকগুলো ভার্ব ফর্ম দিয়েছিলাম, এই ভার্ব ফর্মের শিটগুলো এখন থেকে আমি আবার দিব। আমাদের কিছু কাজ রয়েছে। একটা বিষয় আমরা খেয়াল করেছি কিনা দেখেন, প্রতিদিন আমরা ভাত খাই, প্রতিদিন 3 বেলা আমরা ভাত খাই। আমরা যারা বাঙালি, আমাদের ভাতের প্রতি কি কখনো অনীহা আসে, অনিচ্ছা আসে? আসে না। এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে কিছু কিছু বিষয় আমরা নিউ লার্নার্স যারা, আমাদের প্রতিদিন শিখতে হবে। এভরিডে উই হ্যাভ টু প্র্যাকটিস দোজ আইটেমস। প্রতিদিন আমাদেরকে ওই আইটেমগুলো প্র্যাকটিস করতে হবে। নাম্বার 1, ভার্ব ফর্ম।
নাম্বার 2 টেন্স, নাম্বার 3 WH কোশ্চেন, নাম্বার 4 স্পোকেন প্র্যাকটিস অর স্পোকেন রুলস। এইগুলো আমাদের ভাত খাওয়ার মতো, মাছে ভাতে যেমন বাঙালি, আমাদের ইংলিশ শিখতে গেলে এই আইটেমগুলো আমাদের প্রত্যেক দিন লেখাপড়া করতে যখনই বই নিয়ে বসবো, ইংরেজি পড়বো, এইগুলা লাগবে। তো দেখেন গেট প্লাস পার্সন প্লাস ইনফিনিটিভ কেমন হয়। আই গেট দ্য বয় টু ওয়াশ মাই ক্লথ। এই দেখেন টু ওয়াশ বসেছে, তার মানে কি এটা প্রথম নিয়ম। ভালো করে খেয়াল করি আমরা, গেট প্লাস পার্সন, এই দেখেন আই গেট, তারপর পার্সন কি দা বয়, ইনফিনিটিভ কি টু ওয়াশ। যারা নতুন রয়েছেন ইনফিনিটিভটা একটু বলি, ইনফিনিটিভটা হচ্ছে অসমাপিকা। ইনফিনিটিভের বাংলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অর্থাৎ কোনো ভার্বের বাম পার্শ্বে কোনো ভার্বের পূর্বে টু ব্যবহার করলে সেই ভার্বটা ইনফিনিটিভ হয়ে যায়। টু গো, টু ইট, টু রাইস, টু ক্যাশ, টু প্লে, খেলতে, যেতে, ধরতে, মারতে, উঠতে, বসতে, শুইতে, হ্যাঁ ঘুমাতে, এগুলো হচ্ছে এই যে দেখেন ইনফিনিটিভ মানে অসমাপিকা। কেন বললাম? আমি খেলতে এতটুক বলে যদি আমি থেমে যাই, অসমাপিকা, অসমাপ্ত হয়ে গেল বাক্যটা। আমি খেলতে চাই, আমি ঘুমোতে চাই, তারা মাছ ধরতে। আপনারা বলবেন স্যার কি থেমে গেলেন কেন, আরো কিছু বলেন। আমি বলবো তারা মাছ ধরতে চায়। কি করে? তো এই যে মাছ ধরতে, খেতে, যেতে, উঠতে, বসতে, হ্যাঁ এইগুলা হচ্ছে ইনফিনিটিভ। এগুলাকে কি বলে? ইনফিনিটিভ। আই গেট দ্য বয় টু ওয়াশ মাই ক্লথস। আমি ছেলেটাকে দিয়ে আমার কাপড় ধোয়ালাম। বাড়িতে যদি কাজের লোক থাকে আমরা কি ফ্লোর মুছাই, তরকারি কুটি দিয়ে যায়, আমাদের জামা কাপড় কেচে দিয়ে যায়। তো এখানে আমি বলছি যে আমি ছেলেটাকে দিয়ে আমার কাপড় ধোয়ালাম। আই গেট দ্য বয় টু ওয়াশ মাই ক্লথস। আই গেট দ্য বয় টু ওয়াশ মাই ক্লথস, আমি ছেলেটাকে দিয়ে আমার কাপড় ধোয়ালাম। তারপর দেখেন গেটের পরে দা বয় ব্যক্তিবাচক অবজেক্ট থাকার কারণে এখানে টু প্লাস ভি ওয়ান হয়েছে, এটা মনে রাখবেন। এটা প্রথম নিয়ম দিয়ে করেছি, গেট প্লাস পার্সন প্লাস ইনফিনিটিভ। কি বলেছি? গেট প্লাস পার্সন প্লাস ইনফিনিটিভ। এবার দেখবো গেট প্লাস থিংস প্লাস পাস্ট পার্টিসিপল। দেখেন গেট প্লাস থিং, থিং মানে বস্তু। এই দেখেন মোবাইল একটা বস্তু। কি বলেছি? মোবাইল ফোন, মোবাইল একটা বস্তুবাচক অবজেক্ট, তাই না? বলা হচ্ছে আই গট মাই মোবাইল রিপেয়ার্ড বাই দ্য মেকানিক। আমি মেকানিককে দিয়ে আমার মোবাইলটা মেরামত করিয়ে নিলাম। আমার মোবাইলের মাউথ স্পিকার কেটে গিয়েছিল, আপনাদের কারো কথা শুনতে পাচ্ছিলাম না, তো আমি মেকানিককে দিয়ে আমার মোবাইলটা মেরামত করিয়ে নিলাম। যেহেতু নিলাম পাস্ট টেন্স রয়েছে, যদি বলা হতো আমি মেকানিককে দিয়ে আমার মোবাইলটা মেরামত করিয়ে নিই বর্তমান কালে, তখন আর গট হতো না, গেট হতো। আই গট মাই মোবাইল রিপেয়ার্ড। এই রিপেয়ার মানে হচ্ছে ঠিক করা, ভালো করে নেওয়া। তো এই রিপেয়ার এর ভি3 হচ্ছে রিপেয়ার্ড। রিপেয়ার এর ভি3 কি হবে বলেন? রিপেয়ার্ড। এই যে জায়গাটায় বলেছে গেট প্লাস থিং প্লাস পাস্ট পার্টিসিপল ভার্বের, এই যে দেখেন ভার্বের পাস্ট পার্টিসিপল রিপেয়ার্ড। আই গট মাই মোবাইল রিপেয়ার্ড বাই দ্য মেকানিক। আমি মেকানিককে দিয়ে মোবাইলটা মেরামত করিয়ে নিলাম। দেখেছেন? আই ওয়ান্ট টু গেট দ্য হাউস পেইন্টেড বিফোর উইন্টার। আমি চাই বাড়িটাকে শীতের আগে রং করাতে। অনেকেই বলেন না যে আমার বাড়িতে একটা বড় অনুষ্ঠান হবে জানুয়ারিতে, এর আগে আমি আমার বাড়িটাতে চাই রং করাতে। আচ্ছা এই কথাগুলা কি কেউ কোয়াজেটিভ ব্যবহার না করে বলতে পারবেন? অন্য কোনো ভাবে বলা যায়? কারো কাছে কি সেই কোনো সিস্টেম আছে যে গ্রামারের আইটেমে যে কোয়াজেটিভ ভার্ব ব্যবহার না করে এই বাক্যগুলো বলা যায়? এনিওয়ান ক্যান সে? হানিফ খান। স্যার আই উড লাইক টু করা যায় না স্যার? আই উড লাইক টু, আই উড লাইক টু তো আমি করতে চাই, তাহলে হবে হচ্ছে, সুন্দর প্রশ্ন করেছেন এমডি আসাদুজ্জামান, খুব ভালো। দেখেন এই প্রশ্ন না করলে কখনো শেখা যায় না। হ্যাঁ এটা তো আমার মাথায়ও ছিল না। খুব ভালো প্রশ্ন করেছেন, ধন্যবাদ। এইখানে আমি 1 মিনিট একটু কথা বলি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। দেশে বা প্রবাসে যে যেখানে ক্লাস করছেন এই কথাগুলো শুনবেন। ক্লাস রেকর্ড গুলো যদি একটু সময় পান দেখবেন, পজিটিভ ভার্ব নিয়ে কোনোদিন কোনো সমস্যা থাকবে না। এমডি আসাদুজ্জামান ভালো প্রশ্ন করেছেন, টিচারের কাছে এইভাবে প্রশ্ন করতে হয়। তো উনি বলছেন যে আই উড লাইক টু পেইন্টেড বা পেইন্ট বিফোর উইন্টার। দেখেন এখানে আমি আজকে আপনাদের মূলত শিখাচ্ছি কোয়াজেটিভ ভার্ব। কোয়াজেটিভ ভার্বের বাংলা অর্থ হচ্ছে প্রযোজক ক্রিয়া। অর্থাৎ
সাবজেক্ট বা কর্তা নিজে কাজ না করে যখন অন্য কাউকে বা অবজেক্টকে দিয়ে কাজ করায়, সেটাই তো পজিটিভ ভার্ব। নিজে করব না। আমি খাই আর আমি তোমাকে খাওয়াই। মা চাঁদ দেখে আর মা শিশুকে চাঁদ দেখায়, দুইটা তো দুই জিনিস হয়ে গেল। তো এখানে আপনি যেটা বলেছেন খুব ভালো প্রশ্ন। উড দিয়ে যদি করা হয়, আই উড লাইক টু পেইন্ট মাই হাউস বিফোর উইন্টার, বিফোর জানুয়ারি, এই বাক্যটা পজিটিভ হলো না। এটার বাংলা মিনিংটা দিবে এমন যে আমি আমার বাড়িতে রং করি বা করাই, মানে রং করাই না, আই উড লাইক টু, অন্ট, আমি চাই রং করতে। অর্থাৎ তখন এমনটা বুঝাবে যে শীত আসার আগে বা জানুয়ারি মাসের আগে আপনি নিজেই বাড়িতে রং করবেন। দেখবেন গ্রামে অনেকে আছে না, যে মনে করেন আপনি একটা ছোটখাটো জব করেন, আবার বাড়িতে বাড়ির কাজও আপনি করেন, এমন আছে না? তো বলা হচ্ছে যে এখানে উড লাইক টু দিয়ে যদি করেন, তাহলে সেটা পজিটিভ হবে না, সেটা জেনারেল ভার্বে হয়ে যাবে যে আমি আমার বাড়িটিতে রং করতে চাই, মানে আমি নিজে করব। আমার ছুটির দিন শুক্রবার বা শনিবারে আমি রং কিনে আনবো, আমি অন্য যে ম্যাটেরিয়ালস লাগে এগুলো এনে আমি রং করব। কিন্তু যখন আপনি চাইবেন এইভাবে যে আমি চাই বাড়িটিকে শীতের আগে রং করাতে, অর্থাৎ আমি শ্রমিক নিয়োগ করব, তারা আমাকে কাজটা করে দিবে, রঙের কাজটা তারাই করবে, তবেই কিন্তু এটা পজিটিভ ভার্ব হবে। এবার কি বুঝতে পেরেছেন এমডি আসাদুজ্জামান? কেন? এই যে তো দেখালাম পজিটিভ দিয়ে করাবেন এখানে। এই যে বলছেন যে ছাড়া করা যায় কি, যে বলছেন। হ্যাঁ, আমি প্রশ্ন করেছি তো, পজিটিভ ছাড়া যায় না। আপনি যেটা উড দিয়ে বলছেন ওইটা হবে না। হ্যাঁ, আপনি যেটা বলেছিলেন ওটা প্রশ্ন করেছেন ঠিক আছে, কিন্তু এখানে আপনাকে দেখেন এই যে আই ওয়ান্ট টু গেট, এই যে গেট, একটু আগে আমি দেখিয়েছিলাম যারা ক্লাসে শুরুতে রয়েছেন, এই যে এই শব্দগুলা কাজে লাগবে পজিটিভ করাতে গেলে। মেক, হ্যাভ, গেট, লেট, হেল্প। যেখানে রিয়েল কোনো পজিটিভ মুড থাকে না, সেখানে এইগুলা আপনাকে ব্যবহার করতে হবে। মেক, হ্যাভ, গেট, লেট, হেল্প, এইগুলা ব্যবহার করে আপনাকে পজিটিভ করতে হবে। আর যদি কখনো রিয়েল পজিটিভ থাকে, যেমন নো মানে জানা, আর ইনফর্ম মানে হচ্ছে জানানো, লার্ন মানে হচ্ছে শেখা, আর টিচ মানে হচ্ছে শেখানো। আমি আপনাদেরকে শেখাচ্ছি, আমি একজনকে খাইয়ে দিচ্ছি, ভাতগুলো মেখে আমার বাচ্চার গালে আমি খাইয়ে দিচ্ছি, আমি নিজে খাচ্ছি না। পজিটিভের মূল উদ্দেশ্য হচ্ছে এটা। তো দেখেন আমাদের আরো অনেক দূরে যেতে হবে। হ্যাব এর ব্যবহার, হ্যাব, হ্যাবটা কখন বসে? বলা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস পার্সন প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস এক্সটেনশন, আরেকটা রয়েছে হ্যাভ প্লাস থিং প্লাস পাস্ট পার্টিসিপল অফ ভার্ব প্লাস এক্সটেনশন। দে হ্যাড দেয়ার লয়ার চেঞ্জড দেয়ার উইলস, তারা তাদের লয়ার দিয়ে তাদের উইল পরিবর্তন করিয়েছে। রিতা, রিনা রিতাকে দিয়ে রুমটা পরিষ্কার করিয়ে নিল। হ্যাঁ, তাহলে কি হবে? রিনা হ্যাড রিতা, অর্থাৎ রিনা রিতাকে নিয়োগ করলো কি, ক্লিন দা রুম। রিনা বসে থাকলো সোফায় আর রিতা পরিষ্কার করলো, অর্থাৎ রিনা রিতাকে দিয়ে রুমটা পরিষ্কার করিয়ে নিল। এগুলো কি হবে? এখানে আপনাকে হ্যাবের ব্যবহার করতে হবে। তো যেহেতু এখানে পাস্ট ফর্মে রয়েছে, তো হ্যাবের পাস্ট ফর্ম আমরা সবাই জানি হ্যাড হবে। কি হবে বলেন? হ্যাবের পাস্ট ফর্মটা কি হবে? হ্যাড। হুম, অর্থাৎ রিনা হ্যাড রিতা ক্লিন দা রুম। এরপর আমরা দেখব লেটের ব্যবহার। কিসের ব্যবহার বলেন? লেট। ও, এখানে আরেকটা ব্যবহার থেকে গিয়েছে, সেটা হচ্ছে স্ট্রাকচারে শুধু মেক, হ্যাভ, লেট, হেল্প আছে দেখেই যে শুধু এই শব্দগুলা বসবে এমন নয়। টেন্স ভেদে সকল ভার্বের যে কোনো রূপ বসতে পারে, সেটা পাস্ট টেন্স হোক বা পাস্ট পার্টিসিপল হোক। এই দেখেন এখানে আমরা কি শিখেছি, এই জায়গাটাতে প্রথমে কেবল দেখে এসেছি মেক, হ্যাভ, গেট, লেট, হেল্প। কখনো মেককে মেড করা লাগতে পারে, হ্যাভকে হ্যাড করা হতে পারে, গেটকে গট করা হতে পারে, হেল্পকে হেল্প করা হতে লাগতে পারে, সেটা প্রয়োজন অনুসারে আমরা ব্যবহার করব। যেমন এখানে রিনা রিতাকে দিয়ে রুমটা পরিষ্কার করিয়ে নিল, এটা নিও না, এখানে নিল হবে। তাহলে এখানে হ্যাড দিতে হবে, হ্যাভ দিলে হবে না, হ্যাড দিতে হবে। এরপর দেখেন লেটের ব্যবহার। লেট, সে চিঠিটা আমার দ্বারা লেখার জন্য ছেড়ে দিল, অর্থাৎ সে বলল যে তুমি চিঠিটা লেখো। আমি তাকে সেখানে যেতে দেই, এখানে আমি হবে না, আমি হবে। আমি, আমি তাকে সেখানে যেতে দেই। দেখেন অনুমতি দেই, আই লেট হিম গো দেয়ার। দেখেছেন এইগুলো আপনি পজিটিভ ভার্ব ব্যবহার না করে কখনোই করতে পারবেন না। আই লেট হিম গো দেয়ার, আমি সেখানে তাকে যেতে দেই। হি লেট দ্য লেটার
রাইট বাই মি, অর্থাৎ সে চিঠিটা আমার উপর লেখার জন্য ছেড়ে দিল। আই লেট হিম ইট রাইস, আমি তাকে ভাত খাওয়ার অনুমতি দেই। আই লেট হিম প্লে ফুটবল ইন দ্য আফটারনুন, মনে করেন আপনার ছেলে, সে দুপুর বেলায় বলছে যে আমি এখন মাঠে খেলতে যাব। তো আপনি বলছেন না, এই রৌদ্রে খেলতে যাওয়া যাবে না, বিকেলে খেলা করতে যেতে হবে। তো কি বললাম? আই লেট মাই সান প্লে ফুটবল ইন দ্য আফটারনুন, আমি বিকেলে আমার ছেলেকে মাঠে ফুটবল খেলতে যেতে দেই। এটা হচ্ছে লেটের ব্যবহার। লেট মানে হচ্ছে অনুমতি দেওয়া। লেট মানে অনুমতি দেওয়া। লেটস গো আউট ফর এ ওয়াক, চলো একটু ঘুরতে যাই। চলো একটু ঘুরতে যাই। লেটস প্লে ফুটবল, চলো ফুটবল খেলতে যাই। এই লেটস মানে হচ্ছে লেট আস। লেট মানে কি হবে? লেট আস, মনে রাখবেন। এরপর দেখব হেল্পের একটা ব্যবহার। কিসের ব্যবহার বলেন? হেল্প। সাবজেক্ট প্লাস হেল্প প্লাস পার্সন প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস ইনফিনিটিভ। যেমন মাই টিচার হেল্পড মি গেটিং দ্য জব, এটা কিন্তু ইনকারেক্ট। সাবজেক্টের পরে হেল্প, তারপর পার্সন, তারপর ভার্বের ভি ওয়ান, তারপর ইনফিনিটিভ। কি বলতে হবে? ইনফিনিটিভ। মাই টিচার হেল্পড মি গেটিং দ্য জব, মাই টিচার হেল্পড মি গেট দ্য জব, অথবা টু গেট দ্য জব, এইটা হচ্ছে কারেক্ট। এইটাই কিন্তু কারেক্ট হবে। এর বাক্যটা কি? আমার শিক্ষক আমাকে চাকরিটা পেতে সাহায্য করেছিল। মাই টিচার, আমার শিক্ষক, হেল্পড, হেল্পড HELPED, হেল্প সাহায্য করেছিল, মি আমাকে, টু গেট দ্য জব অথবা গেট দ্য জব। আমার মা ব্যবসাটি ভালোভাবে চলতে সাহায্য করে। আমার মা ব্যবসাটি ভালোভাবে চলতে সাহায্য করে। মাই মাদার হেল্পড মি টু রান মাই বিজনেস ওয়েল, অথবা মাই মাদার হেল্পড মি রান মাই বিজনেস ওয়েল। অর্থাৎ আপনি ইনফিনিটিভ দিয়েও করতে পারেন, ইনফিনিটিভ ছাড়াও করা যায়। এখন দেখেন, আপনাদের জন্য হোমওয়ার্ক হিসাবে রেখেছি, যারা নিয়মিত আমাকে পাঠায় তাদের জন্য বলছি, আমি তাকে দিয়ে কাজ করাই, আমি দীপুকে দিয়ে কাজটি করতে বাধ্য করলাম, শিক্ষক ছাত্রদেরকে দিয়ে লিখিয়ে নিল, আমি তোমাকে ল্যাপটপটি ব্যবহার করতে দিব না, তিনি আমাকে ফোন ব্যবহার করতে দেননি, ম্যানেজার তাকে কাজ থেকে আগেই যেতে দিলেন, অফিসের জরুরি কাজ থাকা সত্ত্বেও ম্যানেজার কর্মীদের রাজনৈতিক সহিংসতার কারণে কাজ থেকে আগেই যেতে দিলেন। বড় বড় বাক্য। সে তুহিনকে দিয়ে অফিসের কাজ করিয়ে নেয়। দেখেন, সে তুহিনকে দিয়ে অফিসের কাজ করিয়ে নেয়। আমি ধোপাকে দিয়ে কাপড় ধুয়ে নিব, দয়া করে কাউকে দিয়ে কাজটি করিয়ে নিও, আমি তোমাকে কোথাও যেতে দিব না। এই 15টি বাক্য আপনারা তৈরি করে রাখবেন। এখানে বাংলা দেওয়া আছে, বাংলাটা লেখা লাগবে না, আপনারা জাস্ট ইংলিশটা লিখবেন। লিখে যদি কেউ আমার হোয়াটসঅ্যাপে পাঠাতে চান, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আমাকে পাঠাবেন, ঠিক আছে? এখানে যারা পাঠায় অনেক ধন্যবাদ। রেগুলার ওয়েতে প্র্যাকটিস করে যারা, তাদের দেখছি ডেভেলপটা খুব দ্রুত হচ্ছে। আপনি শিখলেন, আপনি বুঝলেন, কিন্তু আপনি কথা বললেন না, আপনি কাজ করলেন না, এটা হবে না। আপনাকে কাজ করতে হবে। আপনাকে যে কোনো বিষয়ের উপরে প্রেজেন্টেশন দিতে হবে। আপনার চোখের সামনে যা কিছু আসবে সবকিছুতে আপনাকে কথা বলার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস, 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 প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। দেখেন কত বিষয়ের উপরে প্রেজেন্টেশন দেওয়া যায়। আজকে আপনাদের কোন বিষয়টা ছিল আমি এখনই আসছি, কিন্তু এখানে বুক সম্পর্কে যদি আপনাদেরকে বলি যে আপনি বই সম্পর্কে একটু বলবেন। বই মানুষের জীবনের মূল্যবান সম্পদ। আমরা সব সময় জ্ঞানের সাথে এবং বই পুস্তকের সঙ্গে থাকি, তাই না? তো দেখেন, এখানে বই সম্পর্কে যদি প্রথম প্রশ্নটা আপনাদেরকে রাখি, হাউ অফেন ডু ইউ রিড? হাউ অফেন ডু ইউ রিড? তুমি কতবার বই পড়ো, বা কত সময় ধরে তুমি বই পড়ো? একজন স্টুডেন্ট বলছে, অ্যাজ আ স্টুডেন্ট, একজন ছাত্র হিসাবে, আই অফেন স্পেন্ড 1 or 2 hours পার ডে রিডিং বুকস। দ্য আইডিয়াল টাইম অ্যান্ড প্লেস ফর রিডিং ইজ ইন দ্য আফটারনুন এট দ্য লাইব্রেরি হোয়ার ইট ইজ কোয়াইট। এই দেখেন, সেই কোয়াইট কেবল আমি শিখিয়েছি না, এই কোয়াইট, কোয়াইট মানে হচ্ছে কি বলেন তো এখানে? হোয়ার ইট ইজ কোয়াইট, যখন মানে যেখানে এটা খুব নীরব শান্ত, সো দ্যাট আই ক্যান কনসেন্ট্রেট, শান্ত জায়গায় কেবল আমি মনোনিবেশ করতে পারি। কনসেন্ট্রেট মানে মনোনিবেশ করা। অন রিডিং উইদাউট এনি ডিস্টারবেন্স
অফ ফ্রম আউটসাইড, অর্থাৎ যেখানে পরিবেশটা শান্ত, ট্রানকুইল, কোয়াইট, সেখানে কেবল আমরা পড়ায় মনোনিবেশ করি। এই স্টুডেন্ট কি বলছে, আই অফেন স্পেন্ড 1 or 2 hours, আমি সাধারণত 1 থেকে 2 ঘন্টা ব্যয় করি পার ডে, প্রতিদিন, রিডিং বুকস, রিডিং বুকস, বই পড়ার পিছনে আমি প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা ব্যয় করি। দ্য আইডিয়াল টাইম অ্যান্ড প্লেস ফর রিডিং ইজ ইন দ্য আফটারনুন এট দ্য লাইব্রেরি where it is quiet so that I can concentrate on reading without any disturbance from outside. দ্বিতীয় প্রশ্ন, ডু ইউ লাইক রিডিং বুকস, আপনি কি বই পড়তে পছন্দ করেন? যদি করে থাকেন, হোয়াই, কেন আপনি বই পড়তে পছন্দ করেন? অনেকে ভ্রমণ করতে পছন্দ করে, অনেকে মুভি দেখতে পছন্দ করে, অনেকে গান গাইতে পছন্দ করে, অনেকে ঘুমোতে পছন্দ করে, অনেকে খুব ভালো ভালো খাইতে পছন্দ করে। তো এখানে বলা হচ্ছে ডু ইউ লাইক, আপনি কি পছন্দ করেন রিডিং বুকস, বই পড়তে? হোয়াই, কেন? আই এম রিয়েলি ইন্টারেস্টেড রিডিং বিকজ আই বিলিভ দ্যাট রিডিং ক্যান বি বোথ ইন্টারেস্টিং অ্যান্ড এডুকেশনাল। দেখেন, এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিয়ে আপনাদেরকে এই বই সম্পর্কে প্রেজেন্টেশন দিতে হয়। আর প্রেজেন্টেশন কিভাবে দিতে হয় আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়েছিলাম। দেখেন, কথা বলতে গেলে আপনি নূতন যে কোনো একটা বিষয়ের উপর, আমি যদি এখন বলি যেখানে রয়েছে নাসরিন খানম, লিপিকা আপা, ফয়সাল ইসলাম, তো আমি যদি কাউকে বলি যে একটু মোবাইল ফোন সম্পর্কে প্রেজেন্টেশন দেন, তো একটু ট্রাফিক জ্যাম সম্পর্কে প্রেজেন্টেশন দেন, তখন যে কোনো জায়গায় হঠাৎ করে তো শুরু করা যায় না। শুরু করতে গেলে আমাদের কি করতে হবে? এইভাবে কথাটা শুরু করতে হয়। গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ? দিস ইজ ফয়সাল আহমেদ। First, I would like to thank my honorable moderator for giving me such a chance to say a few words about the selected topic in front of you. সর্বপ্রথম আমি আমার মডারেটর স্যারকে ধন্যবাদ জানাতে চাই, কারণ উনি আজকের এই নির্ধারিত বিষয়ে আমাকে কিছু বলার জন্য সুযোগ করে দিয়েছেন, এর জন্য ওনাকে ধন্যবাদ। টুডেস টপিক ইজ ট্রাফিক জ্যাম, টুডেস টপিক ইজ মোবাইল ফোন, টুডেস টপিক ইজ লোডশেডিং। দেখছেন, বিভিন্ন বিষয় যেটা থাকবে সেটাই বলবেন। ডিয়ার অডিয়েন্স, কি বলতে হবে? ডিয়ার অডিয়েন্স। এই ডিয়ার অডিয়েন্স বলে এখান থেকেই আপনি বলা শুরু করবেন। মোবাইল ফোন সম্পর্কে হলে মোবাইল ফোন সম্পর্কে বলবেন, যে বিষয় হয়। আপনি বডি অফ দ্য প্যারাগ্রাফ প্রেজেন্টেশনে তুলে ধরলেন, এইবার গিয়ে আপনাকে শেষ নামাতে হবে। শেষে কি বলা যায়? দ্যাটস অল ফ্রম মাই সাইডস ফর দ্য টাইম বিং, থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই স্পিচ উইথ প্যাশেন্স, hope the conversation will help us for our future life. We will meet with another time interesting topic again. Stay well till then, Allah Hafiz. এইটা বলবেন। এর থেকে শর্ট করে যদি বলতে চান, ফিনিশিং সিস্টেম 2, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। তো এই কথাগুলো যদি শেখা যায়, এরপরে দেখেন ইন্ট্রোডিউস ইউর সেলফ, নিজের বর্ণনা দিতে পারবেন নিজে নিজে। প্রেজেন্টেশন 2 তে রয়েছে ডেইলি অ্যাক্টিভিটিস। হ্যাঁ, আমি প্রতিদিন আপনি কি করেন, এটা আপনি প্রেজেন্ট টেন্স ব্যবহার করে বললেন, পাস্ট টেন্স ব্যবহার করে বলতে পারেন। হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, গতকাল আপনি কি করেছিলেন। এখানে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে সবগুলা বলেছি, আপনি পাস্ট ফর্ম ব্যবহার করে বলতে পারেন। তো এইভাবে যদি আমরা কথা বলা প্র্যাকটিস করি, আমি যেভাবে আজকে পজিটিভ ভার্ব দেখালাম, আপনারা কেন পারবেন না বলেন? অবশ্যই পারবেন। যারা রেগুলার ক্লাস করে তাদের আমি দেখেছি ডেভেলপমেন্টটা দ্রুত চলে আসে। আর যারা রেগুলার ক্লাস করে না, 3 মাস পরে গিয়ে বলে স্যার আপনি তো ভালোভাবে পড়াননি, আপনার পড়া বুঝিনি, এই এই নানান সমস্যা। আসলে দোষটা কি আমার একার থাকবে? যাই হোক, তো আজকে প্রেজেন্টেশনের বিষয়টা আমি একটু সামনে আনতে চাচ্ছি। নির্ধারিত কোনো টপিক কি দেওয়া ছিল? যদি না দেওয়া থাকে তাহলে আমি নির্ধারণ করে দিব। বলেন। সালমা সুলতানা পিঙ্কি, কোনো বিষয় কি দেওয়া ছিল গত ক্লাসে? মোফাজ্জল হায়দার, আপনি তো নিয়মিত স্টুডেন্ট, বলেন প্লিজ। শিহাব সৌরভ, কি দিয়েছিলাম? মোবাইল ফোন নাকি রেইনি সিজন, না অন্য কোনো বিষয় দেওয়া ছিল? হুম জাহাঙ্গীর হাওলাদার, প্লিজ আনমিউট কর। কোনো টপিকস দেওয়া ছিল না, ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ, হেল্প নিয়ে কি প্রশ্ন বলেন? ওখানে দেখলাম কথা ছিল প্রেজেন্ট টেন্সে, বাট ওটা হেল্প হইলো কেন স্যার? হুম হেল্প হলো কেন? তাহলে তো আমাকে আবার সেই জায়গায় একটু ফিরে যেতে হয়। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আচ্ছা, দেখেন এখানে আমরা কেন হেল্প নিয়ে আসলাম, তাই তো প্রশ্নটা ছিল এমন।
Just wait for some time. আচ্ছা, এখানে হেল্প দিয়ে প্রশ্ন করেছে যে হেল্পের ব্যবহার। যেমন এই বাক্যটা, আমি তাকে সেখানে যেতে দেই, সরি, হেল্পের ব্যবহার, মাই টিচার হেল্পড মি গেটিং দা জব, এটা হচ্ছে ইনকারেক্ট। কারেক্টটা কি আছে? কারেক্ট আছে মাই টিচার হেল্পড মি, আমার শিক্ষক আমাকে সাহায্য করেছিল। দেখেন, আমার শিক্ষক আমাকে সাহায্য করেছিল, কিসে সাহায্য করেছিল? টু গেট দ্য জব, এইটা বলা যায়, অথবা গেট দ্য জব। মাদার হেল্পড মি টু রান মাই বিজনেস, অথবা রান মাই বিজনেস ওয়েল, মা আমার ব্যবসাটি আমাকে ভালোভাবে চলতে সাহায্য করে। এখানে হেল্প মানে হচ্ছে সাহায্য করা, নাম্বার 1 পয়েন্ট। উপরের প্রশ্নেও তাই, মাই টিচার হেল্পড মি, আমার শিক্ষক আমাকে সাহায্য করেছিল, কিসে সাহায্য করেছিল? টু গেট দ্য জব, চাকরিটা পেতে। এখানে কিন্তু উনি আমার কজেটিভ ভার্ব, প্রযোজক ক্রিয়া। দেখেন, ভালোভাবে খেয়াল করবেন, একবারে বুঝতে পারবেন, অন্য মনস্ক হলে 10 বারেও পারা যাবে না। কি বলা হচ্ছে, খুব সূক্ষ্ম পয়েন্ট। এখানে প্রশ্ন হলো স্যার হেল্প কেন হলো? তো এখানে পজিটিভ ভার্বের একটা বাক্য, আমার শিক্ষক আমাকে চাকরিটা পেতে সাহায্য করলো, এটা হচ্ছে একটা কারেক্ট সেন্টেন্স। আমার শিক্ষক আমাকে চাকরিটা পেতে সাহায্য করলো, আমি নিজে নিজে চাকরি পাইনি। মনে করেন আমি রিটেন পরীক্ষা দিতে গিয়েছি, আমার টিচার হলে আমাকে প্রশ্ন সরবরাহ করলো, বা যে কোনো ভাবে আমাকে কয়েকটা প্রশ্ন বলে দিল, দিয়ে আমাকে চাকরিটা পেতে সাহায্য করলো। চাকরি কিন্তু আমি নিজে পাইনি। হেল্প কি বলছে দেখেন, বলা হচ্ছে হেল্পের ব্যবহার। হেল্পটা তখনই ব্যবহার করা হয় হেল্প প্লাস পার্সন প্লাস ভি অন প্লাস ইনফিনিটিভ অথবা এক্সটেনশন। ভি অন প্লাস, ভি অনও হইতে পারে, ইনফিনিটিভ হতে পারে। হেল্প মানে হচ্ছে মূলত সাহায্য করা। তো আমরা যে 5টা অ্যাসিস্ট্যান্ট কোয়াজিটিভ ফর্ম দেখে এসেছিলাম, তার ভিতরে একটা ছিল হচ্ছে হেল্প। অর্থাৎ এই যে বাক্যটা, আমার মা আমাকে ব্যবসাটি ভালোভাবে চালাতে সাহায্য করে, এখানে রান মানে কিন্তু ব্যবসা চালানো। দেখেন, টু রান, রান মানে হচ্ছে দৌড়ানো, আবার রান মানে কিন্তু চালানো। যেমন আমি আমার ব্যবসা চালাই, আই রান মাই বিজনেস। তো এখানে বাক্যটা কি, আমার মা আমাকে ব্যবসাটি চালাতে সাহায্য করে, তাহলে এখানে হেল্প তো অবশ্যই আসবে, মাই মাদার হেল্প মি টু রান, অথবা রান মাই বিজনেস। আশা করি নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন প্রেজেন্টেশনের জন্য আমি আপনাদের জাস্ট একটু আপনাদের কাছে আসছি। প্রেজেন্টেশনটা দিতে হবে হচ্ছে, আজকের প্রেজেন্টেশনটা থাকবে মোবাইল ফোনের উপরে। মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন। সবাই একবারে আমরা কথা বলবো না, যারা রেইজ হ্যান্ড প্রেস করে রেখেছেন আমি তাদের ভিতরে থেকে আসবো। প্রথম সিরিয়ালে রয়েছেন সালমা সুলতানা পিঙ্কি। আমি যদি প্রশ্ন করি, ডু ইউ ইউজ এনি মোবাইল ফোন, আপনি কি কোনো মোবাইল ফোন ব্যবহার করেন? What kind of mobile phone do you use? How often or how many times you use mobile phone? Salma Sultana Pinky, can you hear me? Please unmute quickly. Quickly unmute না করলে আমি পরবর্তী পার্সনের কাছে চলে যাব। Can you hear me? Pinky, Shihab Saurabh, our regular students, please unmute. বলেন, মোবাইল ফোন সম্পর্কে একটু বলেন। প্রেজেন্টেশনের এই শীটটা কি সামনে দিব, এটা দেখে দেখে একটু প্রথমে বলবেন। দেখেন যে, গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ? দিস ইজ মিস্টার শিহাব সৌরভ। I would like to thanks my honorable moderator sir for giving me such a chance to say a few words about the selected topics in front of you. Today's topic is about mobile phone, merits and demerits of mobile phone. Dear audience, we cannot go a single day without mobile phone. Every people in our country or in the world use mobile phone. এইভাবে বলেন, বলা শুরু করেন। আপনি কি জানেন মোবাইল ফোন সম্পর্কে, কি বলতে চাচ্ছেন বলেন। Good afternoon, everyone. How are you? Hope all of you are fit and fine. This is Shiv. My name is Shiv. First of all, I would like to thank my honorable teacher who giving me this opportunity to say something about today's topic. And today's my selected topic is mobile phone. Dear audience, we know that mobile phone is a very important gadget that we use every
day, and we cannot spend any days without mobile phone, because there are many information many information we can get in this mobile phone. Uh, we can use it very simply, and when we go out, we can communicate any person that I that we need. Uh, by mobile phone, we can develop um, our study, like online class, offline class, etc. But mobile phone has an many merits, but besides demerits. When a person use it carefully, he can get a good result. But some people use it very badly. That therefore he fall in a bad situation. That's all for me, sir. Without any preparation. Okay, thank you. Without any preparation, you have said well. Thanks a lot. Jahangir Hawladar. হ্যাঁ, বলতে পারবেন মোবাইল ফোন সম্পর্কে? Merits and demerits of mobile phone. At present, in this modern world, we use mobile phone. One person use two mobile phones. We can see. Do you have any mobile phone? Yes, sir. I have a mobile phone. So sometimes I use it. Okay. You have to say something about mobile phone. You have to Okay, say sir. more. Thank you. Okay, Yes, thank you. Today, আচ্ছা, যাই হোক, এরপর দীপঙ্কর সাহা। good morning, everyone. I am Deepankar Shah in front of you. I am very glad to get such an opportunity. Today's topic is mobile phone, and it is merits and demerits. Okay. At first, I would like to say about using of mobile phone merit side. Mobile phone is a very essential device of our daily life. Without using mobile phone, we can't contact to anybody with anybody. By using mobile phone, we are being able to online classes. Okay, thank you. Now You have to be fluent. You have to speak very quickly. Okay. In the next time, you will practice so that you can speak your sentence. You can make your sentence very quickly. MD Imdadul Haq. Start now. Yes, sir. হ্যাঁ। Mobile phone is very important for our daily life. By mobile phone, we can hear very kinds of song. We can watch very kinds of movie. There are very kinds না, এটা many kinds of হবে। very kinds বলা যায় না, many kinds of। হ্যাঁ, তারপর বলেন। there are many kinds disadvantages and advantages of mobile phone. Firstly, fake news can published by fake news, এটা mobile phone. fake, উচ্চারণটা বলতে হবে fake news। Thank you. You have to clearly your pronunciation. Pradip Sarkar. Hello. Okay, start now. Okay, good evening. In my
in the beginning, my heartiest thank you to our person sir for giving me an opportunity to say few sentence about the merit and demerit about the selected topic. The selected topic is the selected topic is merit and demerit of mobile phone. So, dear audience, mobile phone is very popular device in our life, and without mobile phone we cannot imagine any moment in our daily life, and we are surrounded by the mobile phone for from get up early in the morning to go to the bed. Every time we use this mobile phone, and this mobile phone provides us various type of opportunity to the people, and people use mobile phone for video editing, camera purpose, and for capturing any any kind of picture. And the student also use the mobile phone for communication and the online classes. And I'm also use my mobile phone for online classes and multimedia, watching multimedias and entertainment purpose. Uh, but it has some disadvantage also, and some young people they use the mobile phone for a long time, and we know that overusing is the bad habit, and it is also disadvantage, and they are wasting their time for the gaming purpose and other entertainment purpose, and they lost their study. So that's all for my side. Thank you. Thanks a lot. Next, Apsara. Apsara Vishwas. Yes. Okay. Yes, I can hear you. Start your presentation quickly. Your time is only 2 minutes. Okay. Hello everyone, this is Apsara. First, I would like to thank my honorable moderator to give me a chance to say a few words about today's selected topic. Today, our selected topic is marriage and demerits of mobile phone. Mobile phone is an essential electronic gadget in our modern life. Mobile phone is used by all the peoples of all the ages for communication, work, study, and entertainment. With advanced technology, mobile phones are now more than just calling devices. Mobile phone offers internet access, social media, video calling, GPS games, and much more. There are many advantages of using mobile phones. They make communication faster and very easier. People can connect with anyone of the world within seconds. Mobile phones also provide access to important information. We can know many information about the whole world by using mobile phone. We can do our online classes by mobile phone. We can do banking and shopping also by mobile phones. A mobile phone is useful in emergencies and help capture memories through cameras. For students, mobile phones offer educational apps and resources for better learning. However, there are also some disadvantages of mobile phones. In the It may cause an eye strain, sleep problem, and reduce outdoor activities. Students can become distracted from studies, and too much screen time may lead to social isolation. Mobile phones also increase the risk of cyberbullying, data theft, and exposure to harmful content. In conclusion, mobile phones are very useful, but they also have some disadvantages. So that's all about my side. Thank you for your kind hearing. That they will see you next. Thanks. How many times should you use mobile phone? How many times should we use mobile phone on a day? একটা দিনে আমাদের কয়বার মোবাইল ফোন ব্যবহার করা উচিত বা কতক্ষণ ব্যবহার করা উচিত? প্লিজ টেল মি। Very little because I'm a student, but we should use mobile phone a little in a day
but we can use mobile phone for taking information about the whole world. ইয়েস, ফর আওয়ার নেসেসারি টাইম, আমাদের প্রয়োজনীয় সময় আমাদেরকে কেবল মোবাইল ফোনটা ব্যবহার করতে হবে। আমরা যদি অপ্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার করি তাহলে এটা আমাদের উপকারের চেয়ে অপকারটা ব্যবহার করা হবে। দেখেন আমি একটা প্রশ্ন করলাম শুড দিয়ে, হাউ মেনি টাইমস শুড উই ইউজ, কত সময় বা কয়বার আমাদের মোবাইল ফোন ব্যবহার করা উচিত। শুড, শুড মানে হচ্ছে কি বলেন তো, উচিত। তো এই শুড দিয়ে অনেক রকমের বাক্য আমরা করতে পারি, যেমন তোমার করা উচিত, ইউ শুড ডু, ডু মানে কি করা। তোমার হওয়া উচিত, ইউ শুড বি, বি মানে কিন্তু হওয়া, বি মানে কি হবে বলেন, হওয়া। তোমার করতে থাকা উচিত, কি হবে বলেন, তোমার করতে থাকা উচিত। ইউ শুড বি ডুইং, কত রকমের ব্যবহার দেখেন, ইউ শুড বি ডুইং। ওকে, তোমার থাকা উচিত, ইউ শুড হ্যাভ, হ্যাভ মানে হচ্ছে থাকা, ইউ শুড হ্যাভ। তোমার করা উচিত, ইউ শুড, তোমার করা উচিত ছিল, শুড হ্যাভ মানে উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান। এটি করা উচিত, ইট শুড বি ডান। আমরা অনেক সময় বলি না যে এটি করা উচিত, এটি করা উচিত না, তখন কি হবে, ইট শুড বি ডান। তোমার পড়াশোনা করা উচিত, ইউ শুড স্টাডি। তোমার ধৈর্যশীল হওয়া উচিত, যারা খুব রাগান্বিত হয়ে যায় অল্পতে, আপনি কাউকে উপদেশ দিচ্ছেন যে তোমার ধৈর্যশীল হওয়া উচিত, ইউ শুড বি প্যাশেন্ট। প্যাশেন্ট মানে কিন্তু রুগী না, এখানে ধৈর্যশীল। তোমার আশাবাদী হওয়া উচিত, ইউ শুড বি অপটিমিস্টিক। দেখেন এই স্পোকেন রুলগুলা প্র্যাকটিস করলে আমরা অনেক অজানা ওয়ার্ড জেনে যেতে পারি। আশাবাদী ইংরেজি কি, অপটিমিস্টিক, ইউ শুড বি অপটিমিস্টিক। তোমার ইংরেজি শিখতে থাকা উচিত। আমি যদি কাউকে বলি যে এখানে আমরা অনেকেই আছি একটা কোর্সে ভর্তি হয়ে খুব ব্যস্ত হয়ে পড়ি, দেখেন যত ব্যস্ততা কোথায় হয় জানেন, যত ব্যস্ততা আমরা কিন্তু সবাই বিভিন্ন রেল স্টেশনে, বাস স্টপেজে, বিভিন্ন গাড়িতে, গাড়ির স্ট্যান্ডে গিয়ে আমরা বলি যে আমাকে তাড়াতাড়ি যেতে হবে, আমাকে এই করতে হবে ওই করতে হবে। সারা জীবন ধরে আমরা ইংরেজি শিখতেছি, এখানে অনেকে এজেড, বিভিন্ন বয়সের অনেক বয়স্ক ব্যক্তি আমরা আছি, তাই না? আমরা এতদিন শিখতে পারিনি, আর হঠাৎ করে কি দুদিনে ইংরেজিটা শেখা যাবে? অতএব এই কথাটা বলা হচ্ছে যে তোমার ইংরেজি শিখতে থাকা উচিত, আপনি লেগে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন, ইউ শুড বি লার্নিং ইংলিশ। তোমার ইংরেজি শিখতে থাকা উচিত। এই স্পোকেনের রুলগুলা প্রত্যেকটাই আমাদের দৈনন্দিন জীবনে, ডে টু ডে লাইফে আমরা ব্যবহার করি। তো এইগুলা একটু প্র্যাকটিস করব আমরা। আমার সাথে সাথে আপনারাও একটু মনে মনে বলবেন, তোমার কম্পিউটারে দক্ষ থাকা উচিত, ইউ শুড হ্যাভ স্কিল ইন কম্পিউটার। তোমার কম্পিউটার শেখা উচিত ছিল, কারো একটা চাকরি হয়নি, ভাইবা বোর্ডের থেকে তাকে ফেরত দিয়েছে, সে কম্পিউটার জানে না এই জন্য। তো আপনি তাকে বলছেন যে তোমার কম্পিউটার শেখা উচিত ছিল, ইউ শুড হ্যাভ লার্নড কম্পিউটার। পণ্যের মান নিশ্চিত করা উচিত ছিল, কোয়ালিটি অফ প্রোডাক্ট শুড বি এনশিওরড। এনশিওর মানে নিশ্চিত করা, আর শুড বি এনশিওরড একটা প্যাসিভ মুড, প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে, এনশিওরের সঙ্গে এনশিওরড যোগ করেছি। কি যোগ করেছি বলেন, এনশিওরড। তারপর দেখব আমি করতে পারি, আমরা এটা সবাই জানি, আই ক্যান ডু। আর যখন বলবো আমি করতে পারতাম, আই কুড ডু। আমি অবশ্যই করব, আই মাস্ট ডু। আমাকে করতে হবে, আই হ্যাভ টু ডু। আমি করতেও পারি, দেখেন এই যে করতেও সম্ভাবনা রয়েছে, তখন কি হবে, আপনাকে একটা মডাল ভার্ব ব্যবহার করতে হবে, মে, আই মে ডু। দেখেছেন, আমি করতে পারি, আমি করতে পারতাম, আমি অবশ্যই করব, আমাকে করতে হবে, আমি করতেও পারি। আমি করতেও পারতাম, আই মাইট ডু। মে এর পাস্ট ফর্ম হচ্ছে মাইট, আই মাইট ডু। আমাকে করতে হয়েছিল, আই হ্যাড টু ডু। আমি করতাম, আই ইউজড টু ডু। ইউজের পরে ডি যোগ করতে হবে, আই ইউজ টু ডু। অর্থাৎ অতীতকালে নিয়মিত অভ্যাস হলে তখন ইউজ টু হয়। আমি প্রতিদিন নদীর তীরে হাঁটতাম, আমি প্রতিদিন একটি ডিম খাইতাম, আমি প্রতিদিন নদীতে সাঁতার কাটতাম, তারা প্রতিদিন আমাদের বাড়িতে আসতো। এই অতীতকালের নিয়মিত অভ্যাস হলে এই ইউজড টু ব্যবহার করতে হয়, ইউজ টু। মনে রাখবেন, আমি ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। আমি তাকে ম্যানেজ করতে পারতাম, আই কুড ম্যানেজ হিম। আমি অবশ্যই কম্পিউটার শিখবো, আই মাস্ট লার্ন কম্পিউটার। আমাকে উপার্জন করতে হবে,
আই হ্যাভ টু লার্ন, আমি ধূমপান করতাম, আই ইউজ টু স্মোক। আমি শপিং এ যেতেও পারি, আই মে গো টু শপিং, আমি তাকে সাহায্য করতেও পারতাম, আই মাইট হেল্প হিম, আই মাইট হেল্প হিম। আমি অবশ্যই হব, আই মাস্ট বি, এখানে আপনারা একটা অবজেক্ট যোগ করে দিতে পারেন। আমি অবশ্যই ডাক্তার হব, আই মাস্ট বি আ ডক্টর। তোমাকে হতে হবে, ইউ হ্যাভ টু বি। তুমি হতে পারো, ইউ ক্যান বি, ক্যান মানে পারা আর বি মানে হওয়া, ইউ ক্যান বি, তুমি হতে পারো। তুমি হতে পারতে, ইউ কুড বি, ক্যানের পাস্ট টেন্স কুড। আমি হতেও পারি, আই মে বি। আমি হতে পারতাম, আই হ্যাড টু বি। এই দেখেন হ্যাভ মানে এখানে কি জানেন, হ্যাভ টু মানে হচ্ছে এখানে হওয়া, কিন্তু তার পাস্ট টেন্স হতে পারতাম, হ্যাড টু। হ্যাবের অনেক ব্যবহার, আমরা সবাই জানি হ্যাভ মানে আছে বা থাকা, নো, হ্যাবের অনেক ব্যবহার, এখানে হ্যাভ মানে কিন্তু হওয়া, আর তার পাস্ট ফর্ম বসেছে হ্যাড। আমি হতে পারতাম, দেখেছেন স্পোকেনের রুলগুলা পড়লে কত কাজে দেয়। তোমার হওয়া দরকার, ইউ নিড টু বি। আমার হওয়ার অধিকার আছে, আই হ্যাভ দ্য রাইট টু বি। দেখেছেন এই বাক্যগুলো কেউ পারেন? এখন দেখে দেখে তো বলতে পারবেন, কিন্তু আগে থেকে কি পারতেন বলেন তো? আমার হওয়ার অধিকার আছে, আমার ডাক্তার হওয়ার অধিকার আছে, আমার ইঞ্জিনিয়ার হওয়ার অধিকার আছে। আই হ্যাভ টু দ্য রাইট টু বি আ ডক্টর, টু বি আ ইঞ্জিনিয়ার। আই হ্যাভ টু, হ্যাঁ, আই হ্যাভ দ্য রাইট টু বি, আমার হওয়ার অধিকার আছে। এবার দেখেন, আমি অবশ্যই যত্নবান হব, আই মাস্ট বি কেয়ারফুল অ্যাবাউট মাই বডি, আমি আমার শরীর সম্পর্কে অবশ্যই যত্নবান হব। তুমি একজন আদর্শ ডাক্তার হতে পারো, ইউ ক্যান বি অ্যান আইডিয়াল ডক্টর। আপনার পরিবারের কেউ ডাক্তারি পড়ছে, আপনি তাকে উপদেশ দিচ্ছেন, ইউ ক্যান বি অ্যান আইডিয়াল ডক্টর, ইউ ক্যান বি অ্যান আইডিয়াল ইঞ্জিনিয়ার। তুমি ইংরেজিতে বাকপটু হতে পারতে, বাকপটু মানে কি, ফ্লুয়েন্টলি কথা বলতে, ইউ কুড বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ, ইউ কুড বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ। তো দেখেন এখানে আরো রয়েছে, এভার মানে হচ্ছে কখনো বা সব সময়, হট ইভার মানে হচ্ছে যা কিছু, হুইবার মানে যেই হোক, হোয়েন ইভার মানে যখনই হোক, হাউ ইভার মানে যাই হোক, হুইচ ইভার যেটাই হোক, হোয়ার ইভার যেখানেই হোক না কেন। তাহলে এই ইভার দিয়ে আমরা কতগুলো বললাম দেখেন। ইভার মানে হচ্ছে ইভার বা এভার কখনো বা সব সময়, হট ইভার যা কিছু, হুই ইভার যেই হোক, হোয়েন ইভার যখনই হোক, হাউ ইভার যাই হোক, হুইচ ইভার যেটাই হোক, হোয়ার ইভার যেখানেই হোক। তো দেখেন এগুলো খুবই ইম্পর্টেন্ট, এই যে রুলগুলো দেখালাম এগুলো আপনাদের গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, সবাই এগুলো পড়বেন। এগুলো পড়ে আপনারা স্পোকেন প্র্যাকটিস করবেন। আর আমাদের এই বই থেকেই এই যে রুলগুলো দেখাচ্ছি, এই বইটা আপনারা যদি একটু নিতে চান কষ্ট করে, যারা নিয়েছেন তাদের দরকার নেই, আর যারা নিতে চান, সোহাগ স্যারের অত্যন্ত সুন্দর লেখা একটা বই, স্পিক ইংলিশ উইথ সোনামু। আমরা দেখবেন, ভেবে দেখবেন, অনেক জায়গায় অনেক রকমের অযথা টাকা পয়সা নষ্ট করি। তো একটা বই একটু কিনে রাখবেন। আমি মনে করি একটা বই কিনলে আপনার ঘরে একটা ইংরেজি শেখার মেশিন থাকলো, যন্ত্র থাকলো, এই যন্ত্রের মাধ্যমে ইংরেজি নামক ভাষাটা দ্রুত শিখতে পারবেন। তো যারা বই নিতে চান, আমি প্রত্যেকদিন আমার এই কথাটা বলে থাকি, যারা এখনো নিতে পারেননি বা যারা নতুন রয়েছেন, আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিলে 2 থেকে 3 দিনের ভিতরে হোম ডেলিভারিতে আপনার বাসায় বইটা পৌঁছে যাবে, বাংলাদেশের যে প্রান্তে আপনার বাসা হোক না কেন। আর যে স্পোকেন রুলগুলো দেখালাম, বা যদি কেউ বেসিকে দুর্বল থাকেন, আমার পার্সোনাল ব্যাচে আসতে পারেন, এই নাম্বারটাতে একটু কাইন্ডলি যোগাযোগ করবেন। That's all for today. See you in the next class. Assalamu alaikum to everyone. Allah Hafiz.